ডার্বি দিয়েই কিন্তু টুর্নামেন্ট শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পাকা করতে চায় কেভিন সিবিলেরা। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলে এলো নতুন স্পন্সর, জাতীয় দলের খবর রয়েছে, ইস্টবেঙ্গলের নতুন টুর্নামেন্ট প্লেয়ারদের নিয়ে, কোচকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটা টুর্নামেন্ট নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের বয়েজ ভিত্তিক দল কিন্তু একটা টুর্নামেন্ট খেলতে চলেছে। তো সেই টুর্নামেন্টটা হচ্ছে আন্ডার-18 যে এলিট লিগ। তো সেই এলিট লিগের প্রথম ম্যাচটাই কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে, ডার্বি ম্যাচ। তো প্রথম ম্যাচ সবসময় একটা কঠিন ম্যাচ হয়। 17ই নভেম্বর থেকে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। সেখানে প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে ডার্বি ম্যাচ খেলতে হবে, মোহনবাগান গ্রাউন্ডে কিন্তু খেলা হবে। এবার খেলা লাইভ আদৌ হবে কি, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। লাইভ হলেও সেটা কোথায় হবে, কখন হবে, সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেব। এবং অনূর্ধ্ব-18 দলের জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেক ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়েছে। তার মধ্যে আমার পছন্দের 2-3 জন প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। সেই নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আপডেট দেব। তো অবশ্যই একই গ্রুপের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান রয়েছে। 17ই নভেম্বর মানে আর 5 দিন বাদেই কিন্তু আমরা কলকাতা ডার্বি আবারও দেখতে চলেছি বয়েজ ভিত্তিক দলের। এবার আমরা এর আগেও কিন্তু এই অনূর্ধ্ব-17 অনূর্ধ্ব-18 দলের কিন্তু ম্যাচ দেখেছি। সেখানে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, সেখানে দেখা যাবে যে একটা ম্যাচ হয়েছিল কিছু দিন আগে, ওই 1 বছর 1.5 বছর আগে। সেখানে ইস্টবেঙ্গল একটা বড় ব্যবধানে জিতেছিল, কিন্তু সেই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করলেও টুর্নামেন্ট থেকে ইস্টবেঙ্গলকে বার করে দেওয়া হয়েছিল। কারণ সেখানে কিছু প্লেয়ার তাদের যে বয়সের প্রমাণপত্র সেটা কিন্তু অন্যরকমভাবে দিয়েছিল, সেটাও কিন্তু ক্লাব খুব একটা ভেরিফাই হয়তো করেনি। সেই কারণে কিন্তু ক্লাবকে সেই জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, টুর্নামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছিল। তো অবশ্যই ভালো দল গঠন ইস্টবেঙ্গল অনূর্ধ্ব-18 দলের জন্য করেছে। সেখানে প্রত্যেকটা প্লেয়ারের এজ ভেরিফাইড করেই কিন্তু এবার খেলতেন নামানো উচিত, কারণ ভালো ফলাফল করেও যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে হয় সেটা খারাপ বিজ্ঞাপন। এবং মনে থাকবে সেই ডার্বি ম্যাচটা একটা বড় ব্যবধানে ইস্টবেঙ্গল জিতেছিল, খুব সম্ভবত 5-0 বা 5-1 এরকম বড় ব্যবধানে কিন্তু সেই ম্যাচটাও জিতেছিল। সেখানে গুণরাজের মতন প্লেয়ার ক্যাপ্টেন ছিল, দেবজিতের মতন প্লেয়ারকে আমরা দেখেছিলাম খেলতে। তো ওভারঅল দেখা যাক এবছরে কীরকম টুর্নামেন্ট হয়। শুধুমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে সেরকম নয়, কলকাতার আরও বেশ কিছু দল, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, ইউনাইটেড রয়েছে, এসকেএম স্পোর্টস রয়েছে। তো অনেক দল রয়েছে। প্রথম ডার্বি ম্যাচ আমরা দেখতে পাবো 17ই নভেম্বর, যেটা মোহনবাগান গ্রাউন্ডে হবে, এবং 15ই জানুয়ারি কিন্তু হবে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে দ্বিতীয় ডার্বি ম্যাচ। তো এই ম্যাচগুলোর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। লাইভ যদি হয় তাহলে তো ব্যাস জমে যাবে, আমরা আবারও কিছু অন্তত টুর্নামেন্টের খেলা দেখতে পাবো। এবং অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান তারা ভালো ফলাফল করুক, আমরা এটাই চাই। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের নতুন স্পন্সর নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু নতুন স্পন্সর আনতে চলেছে তাদের আরও বেশি শক্তিশালী দলকে করার জন্য। তো সেইভাবে কিন্তু ইস্টবেঙ্গল এবার অফিসিয়ালি তারা একটা স্পন্সর পেয়ে গেল, সেটা হচ্ছে ক্যানন। ক্যানন কি সেটা জানানোর দরকার নেই, ক্যানন মোটামুটি তোমরা সকলেই চেনো। তো সেই ক্যাননের সঙ্গে কিন্তু নতুন চুক্তি কমপ্লিট করে ফেলেছে ইস্টবেঙ্গল। তারা কিন্তু স্পন্সর হিসাবে যোগদান করছে। আমরা আগের সিজনে দেখেছিলাম সেরকম খুব একটা স্পন্সর পাওয়া যায়নি। তো সেই জায়গায় ক্যানন এসেছে যথেষ্ট ভালো, তারা কিন্তু স্পন্সর হিসাবে ইস্টবেঙ্গলে কাজ করবে। এবং ইস্টবেঙ্গলে যদি আমরা সেমিফাইনাল নিয়ে কথা বলি, তো সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে সুপার কাপের পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে হবে। তো সেই পাঞ্জাব যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমরা প্রত্যেকটা দল নিয়ে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল থেকে আসবো, যে সেখানে প্রত্যেকটা দল কীরকম দল যারা সেমিফাইনালে উঠেছে, তো সেখানেই বুঝতে পারবে। তো পাঞ্জাবের বিরুদ্ধে যেটা প্ল্যানিং সেটা হচ্ছে নিজেদের বল কন্ট্রোল বেশি রাখা, অনেক বেশি পাস খেলা। তো প্রথম দিনের অনুশীলনে হালকা অনুশীলন হলেও দ্বিতীয় দিনের অনুশীলনে যেটা দেখা যায় যে বল নিজেদের মধ্যে বেশি রাখা, নিজেদের মধ্যে সঠিক পাস খেলা এবং সেখান থেকে অ্যাটাক তৈরি করা, সেগুলো কিন্তু বাড়তি জোর দেওয়া হচ্ছে, যাতে নিজেদের উপর আরও বেশি কনফিডেন্স থাকে। আমরা অলরেডি দেখেছি মিগুয়েলের মতন প্লেয়ার, তার বলের প্রতি দুর্দান্ত কন্ট্রোল রয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ারের বলের প্রতি কন্ট্রোল আরও বাড়ানোর চেষ্টা কিন্তু করা হচ্ছে।
সেই রকমভাবেই প্রস্তুতি চলছে এবং এখনও পর্যন্ত শহরে আসতে পারেনি অস্কার ব্রুজন, যেরকমটা শোনা যাচ্ছে। আজকে কিন্তু শহরে চলে আসার কথা রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে অস্কার ব্রুজনে। সেক্ষেত্রে আজকে যদি অনুশীলনে তাকে নাও দেখা যায়, আগামীকাল থেকে সব কিছু ঠিকঠাক থাকলে তাকে অনুশীলনে দেখা যাবে। এবং সল ক্রেসপোকে নিয়ে অনেকে জানতে চাইছিল, সল ক্রেসপো কোচের সঙ্গেই আসবে, তোমাদের জানিয়েছিলাম সেও আসবে এবং তাকে নিয়ে কোনো বাড়তি রিস্ক নেওয়ার প্রয়োজনই নেই। তাকে আরও 4-5টা দিন এক্সট্রা বিশ্রাম দেওয়া হচ্ছে, কোনো যাতে সমস্যা না হয়, একদম পুরো ফিট হয়ে যেন প্রত্যেকটা প্লেয়ার নামতে পারে, সেই জন্য হালকা অনুশীলন করা হচ্ছে। এবং নন্দকুমারের যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু গোড়ালিতে ইনজুরি রয়েছে, সেই কারণে নন্দকুমারকে এখনও সেইভাবে পাওয়া যাচ্ছে না। নন্দও কিন্তু খুব তাড়াতাড়ি অনুশীলনে যোগদান করবে, রিকভারির পর সে কিন্তু মেন টিমের সঙ্গে ফিরবে। এছাড়া প্রত্যেকটা প্লেয়ার যারা অনুশীলন করছে যথেষ্ট ভালো লাগছে, তাদের ছন্দে লাগছে। এবং প্রথম দিনের অনুশীলনে পিভি বিষ্ণুকে দেখা না গেলেও দ্বিতীয় দিনের অনুশীলনে কিন্তু পিভি বিষ্ণু সেও যোগদান করেছে এবং যথেষ্ট একটা ফিট পরিবেশ এবং ফিল গুড পরিবেশ রাখার চেষ্টা করছে। খুব একটা বাড়তি চাপ এখনই নিতে চাইছে না, কারণ হাতে এখনও সময় বাকি রয়েছে। অস্কার এরে আরও গেম প্ল্যানিং হবে, আরও সিচুয়েশান প্র্যাকটিস হবে, ম্যাচ প্র্যাকটিস হবে, তারপরে কিন্তু দল আরও বেশি শক্তিশালী হবে এটুকু মনে হয়। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলে অলরেডি ইস্টবেঙ্গল থেকে বেশ কিছু প্লেয়ার সুযোগ পেয়েছে এবং রায়ান উইলিয়ামস সে কিন্তু এবার এখন ভারতীয় প্লেয়ার হয়ে গেছে, তাকেও কিন্তু জাতীয় দলে সুযোগ দেওয়া হবে বলে আমরা আশা করছি। তাকেও কিন্তু ক্যাম্পের মধ্যে ডাকা হয়েছে, প্রস্তুতিতে সে কিন্তু নেমে পড়লো। কিন্তু আরও একজন প্লেয়ার যে কিন্তু বিদেশের মাটিতে এই মুহূর্তে খেলছে, 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার অবনীত ভারতীর কথা যদি বলি, তো তারও কিন্তু যোগদান করার কথা ছিল জাতীয় দলে, কিন্তু তার বর্তমান ক্লাব তাকে কিন্তু এই মুহূর্তে ছাড়তে চাইছে না। একটাই কারণ, শোনা যাচ্ছে নাকি যাতায়াতের কোনো সমস্যা ইত্যাদি কোনো সমস্যার কারণে তাকে ছাড়তে চাইছে না। সেই কারণে অবনীত ভারতীকে কিন্তু আমরা এই যে স্কোয়াডে দেখতে পাচ্ছি না এবং তার আসার সম্ভাবনা নেই বললেই চলে, এটুকু বোঝা যাচ্ছে। তো তাকে বাদ রেখেই খেলতে হবে। যাই হোক, আমাদের যেরকমটা দল রয়েছে খুব একটা খারাপ দল নয়। বাংলাদেশের বিরুদ্ধে অন্তত এই দলটা ফাইট করুক, অন্তত ম্যাচটা জিতে আসুক, একটা অন্তত যাদের শেষ ভালো তাদের সব ভালো, অন্তত শেষটুকু ভালো করুক, এটুকু আমরা চাই। তো অবশ্যই জাতীয় দল নিয়েও কিন্তু একটা আলাদা ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের তরফ থেকে এসে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলো দেওয়ার ছিল। এবং এর সাথে সাথে আরও একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হয়, এই যে আইএসএলের অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা নিয়ে আমরা যেরকম সবাই চিন্তিত, প্রত্যেকটা ফ্যান যেরকম চিন্তিত, এবার কিন্তু প্রত্যেকটা ফুটবলার মিলিতভাবে কিন্তু এই নিয়ে প্রতিবাদ শুরু করলো। এর আগে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, তারা তাদের সোশ্যাল মিডিয়ায়, বা যদি অপর দিকে তাকাই সন্দেশ সিংহা তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে বারবারই কিন্তু এই জিনিসটা তুলে ধরছিল যে যত তাড়াতাড়ি ফুটবলকে ফিরিয়ে আনা যায় ততই ভালো। কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তো সেই কারণে সমস্ত প্লেয়াররা সেখানে, শুধুমাত্র যে জাতীয় দলের প্লেয়াররা তারা নয়, তারা ছাড়াও যারা ডোমেস্টিক প্লেয়ার রয়েছে তারা, এমনকি বিদেশি প্লেয়ার, সেখানে ইস্টবেঙ্গলের সল ক্রেসপো, হুগো বুমোস থেকে শুরু করে একাধিক বিদেশি প্লেয়ার, তারাও কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছে। তারা কিন্তু চাইছে যত দ্রুত সম্ভব সমস্ত সমস্যা মিটিয়ে যেন আবারও ফুটবল ফিরিয়ে আনা হোক। কারণ ফুটবলটা প্লেয়ারদের কাছে রুজি রুটি, সেটাই যদি বন্ধ হয়ে যায়, একাধিক ক্লাব তো তারা ফুটবল অপারেশনও বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তারা স্যালারি হয়তো পাবে, কিন্তু প্লেয়াররা বসে বসে কেউই স্যালারি নিতে চায় না, তারা অন্তত চায় খেলাটা হোক, খেলার মধ্যে ফেরা হোক। তো সেটাই সবাই চাইছে। এবার দেখা যাক, এই নিয়ে তো কথাবার্তা চলছে। আজকে শোনা যাচ্ছে একটা কোর্টেতে মোটামুটি কিছু আবেদনপত্র জমা করা হবে, তো আবার সেই কোর্টের ব্যাপার কি হবে না হবে জানা নেই। চরম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। আশা করি দ্রুত সমাধান হবে এবং অবশ্যই ভারতের সর্বোচ্চ লিগ কিন্তু আবারও হবে। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।